আমি আমার পূর্বের এই ভিডিওটাতে বলেছিলাম রোমান সম্রাট টাইটাস যখন জেরুজালেম আক্রমণ করে এরপর থেকে প্রায় 2000 বছর কিন্তু ইহুদিরা পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারা কিন্তু পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্ন অবস্থা বসবাস করতে থাকে। তাদের কিন্তু নিজস্ব কোনো রাষ্ট্র ছিল না। কিন্তু এই ইহুদিরা পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্ন অবস্থা বসবাস করলো তাদের সকলের মনে কিন্তু একটাই আশা, সেটা হচ্ছে জেরুজালেম। তাদের মনে কিন্তু জেরুজালেমের প্রতি আকর্ষণটা ছিল। তো আজকের আমার ভিডিও এখান থেকে শুরু করছি। The Israel-Palestine conflict is a long-standing and deeply rooted struggle over land, identity, and sovereignty. It began in the early 20th century as tensions grew between Jews and Arabs in the region of Palestine. After the creation of the State of Israel in 1948, wars, displacement, and violence escalated. Palestinians seek আর ইতিহাসের এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর জন্য পৃথিবীর বুকে আবির্ভূত এক নতুন ব্যক্তির 1896 সালে অস্ট্রেলিয়ার একজন ইহুদি সাংবাদিক সে তার বই দ্য জিউস স্টেটে বলেন ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র দরকার যেখানে তারা নিরাপদে থাকবে। আর তার নামটা কিন্তু আপনারা সকলেই জানেন, থিওডর হার্জেল। এই লোকটার কথা কিন্তু মনে রাখেন, কিন্তু ইসরায়েলের জাতির জনক এবং আধুনিক জায়নবাদের নেতা। এখন প্রশ্ন করতে পারেন এর আগেও তো অনেকে ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র দরকার এই প্রস্তাবটা দিয়েছিল, তো হার্জেল এবং ওদের মধ্যে পার্থক্যটা কি? দেখুন, এর আগে যে বা যারাই এই মন্তব্যটা বা এই ধারণাটা দিয়েছিল তারা সকলে কিন্তু আংশিক ধর্মীয় বা আবেগভিত্তিক কারণে এই ধারণাটা দিয়েছিল। কিন্তু হার্জেল কিন্তু শুধু ভাবনাতেই থেমে থাকেনি, ও কিন্তু এটাকে রাজনৈতিক আন্দোলনের রূপদান করে যা পরবর্তীতে আন্তর্জাতিক সমর্থন পরিকল্পনা নিয়ে কাজ করে। তো বুঝতে পারতেছেন আসলে হার্জেলের সাথে অন্য মানুষের পার্থক্যটা কি। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, হার্জেল কিন্তু তার বইতে বলেছিল ইহুদিদের জন্য রাষ্ট্র দরকার, কিন্তু রাষ্ট্রটা কোথায় হবে সেটা কিন্তু সে বলেনি। সে কিন্তু দুইটা দেশের কথা বলেছিল, এক ফিলিস্তিন এবং আর্জেন্টিনা। ও কিন্তু নির্দিষ্ট করে ফিলিস্তিনে যে ইহুদিদের জন্য রাষ্ট্র হবে এটা কিন্তু বলে নাই। এরপর 1897 সালে এই হার্জেলের নেতৃত্বে অনুষ্ঠিত সুইজারল্যান্ডের বাসেলসে প্রথম জায়নিস্ট কনফারেন্সে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র হবে এবং সেটা ফিলিস্তিনে হবে। দেখুন, এর মধ্যে কিন্তু এই ইহুদিদেরকে তলে তলে অনেকে ফান্ড করতে থাকে, যার মধ্যে একটা পরিবারের কথা না বললে নয়, আর সেটা হলো রথসাইল্ড পরিবার। এই রথসাইল্ড পরিবার কিন্তু তৎকালীন ইউরোপে অর্থনৈতিক দিক দিয়ে এক প্রভাবশালী নাম। আর এই পরিবারটা কিন্তু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচার, ফান্ড এবং রাজনীতি সবকিছুতে জড়িয়ে পড়েন। বলা হয় যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে অর্থনৈতিক সাহায্য বলেন, রাজনৈতিক সাপোর্ট বলেন, সবকিছু থেকে এই পরিবারটা এগিয়ে। এরপর 1901 সালে থিওডর হার্জেল অটোমান সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় শাহ আব্দুল হামিদের কাছে যান এবং তাকে প্রস্তাব দেন, আপনাকে বিশাল অর্থ দেব, আপনাদের ঋণ পরিশোধ করে দিব এবং আপনাকে ইউরোপিয়ানদের সমর্থনও দেব, আপনি শুধু আমাদের ফিলিস্তিনে একটু জায়গা করে দেন। দেখুন, তৎকালীন সময়ে কিন্তু ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের হাতে, আর অটোমান সাম্রাজ্যের সুলতান কিন্তু ছিল দ্বিতীয় শাহ আব্দুল হামিদ। এই জন্য হার্জেল কিন্তু ডাইরেক্ট অটোমান সাম্রাজ্যের সুলতানের কাছেই যায়। হার্জেলের এত বড় প্রস্তাব পাওয়ার পরও কিন্তু দ্বিতীয় শাহ আব্দুল হামিদ এটা কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করে দেন এবং তাদেরকে বলেন, আমি আমার শরীরকে কেটে দিতে পারি কিন্তু ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটিও আমি বিক্রি করব না। এই ভূমি আমাদের পূর্বপুরুষদের রক্তে সিক্ত, যদি সাম্রাজ্য কখনো ধ্বংস হয়ে যায় তবে সেটা বিনামূল্যে ধ্বংস হবে, কিন্তু আমি কখনোই জায়নিস্টদের কাছে এই জমি বিক্রি করব না। দেখুন, আব্দুল হামিদ কিন্তু এই প্রস্তাবটা শুধু রাজনৈতিক কারণে প্রত্যাখ্যান করেনি, উনি কিন্তু নৈতিক এবং ধর্মীয় কারণে, আর অবশ্যই ওনার এই বাণীটা ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে। এরপর আসলে মাত্র 8 বছরের ব্যবধানে 1909 সালে উনি এই জায়নিস্টদের চক্রান্তের কারণে ক্ষমতাচ্যুত হন। এরপর 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ, যেখানে পুরো বিশ্ব আসলে 2 ভাগ হয়ে যায়, যার এক ভাগ ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি এবং যাদেরকে অ্যালাইন্ড পাওয়ার বা মিত্র শক্তি বলা হয়, এবং অপর পাশে ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গারি, বুলগেরিয়া, যাদেরকে সেন্ট্রাল পাওয়ার বা কেন্দ্রীয় শক্তি বলা হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এখানে অটোমানরা কোথায় ছিল? আসলে এখানে অটোমানরা কেন্দ্রীয় শক্তির পক্ষে নেয়, আর এটাই ছিল অটোমানদের সবচেয়ে বড় ভুল। আর যুদ্ধের ফলাফল স্বরূপ কেন্দ্রীয় শক্তি পরাজিত হয় এবং যারা মিত্র শক্তি তারা আসলে বিজয়ী হয়। যেহেতু এই যুদ্ধে কেন্দ্রীয় শক্তিরা পরাজিত হয় সেহেতু এখানে অটোমানদেরও একটা পরাজয় হয়, আর এই যুদ্ধে অটোমানরা পরাজিত হওয়ার সাথে সাথে কিন্তু অটোমান সাম্রাজ্য ভেঙে যায়। আর অটোমান সাম্রাজ্যের যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলো কিন্তু বিজয়ী শক্তিরা ভাগাভাগি করে নিয়ে যায়। যেমন সিরিয়া, লেবানন নিয়ে যায় ফ্রান্স, ইরাক, জর্ডান, ফিলিস্তিন নিয়ে যায় ব্রিটেন। আর এখানে একটা পয়েন্ট মাথায় রাখেন, ফিলিস্তিন কিন্তু তখন ব্রিটেনের আন্ডারে চলে যায়। আর এ থেকে ইহুদিদের আবার নতুন খেল শুরু হয়। সাল 1917 ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ঘোষণা দেন ফিলিস্তিনে ইহুদিদের রাষ্ট্র হবে এবং এতে ব্রিটেন সাহায্য করবে।
আসলে তখন ফিলিস্তিন কিন্তু ব্রিটেনের হাতে চলে যায়, এই জন্য ব্রিটেন কিন্তু এই সাহসটা পায়। এখন দেখেন, যেহেতু ফিলিস্তিন ব্রিটেনের হাতে চলে যায়, সেহেতু ব্রিটেন কি করে 1920 সাল থেকে 1947 সাল পর্যন্ত, এই সালটার মধ্যে ওই যে বললাম যে খ্রিস্টপূর্ব 70 সাল থেকে ইহুদিরা পুরো পৃথিবীতে বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটে বসবাস করতে থাকে, সেই ইহুদিরা আবার ফিলিস্তিনে একত্রিত হতে থাকে এবং ব্রিটেন কিন্তু তাদেরকে উৎসাহিত করে, আবার ব্রিটেনই তাদেরকে ফান্ড করতে থাকে। আর এখানে মূল কারিগরটা কিন্তু ছিল ব্রিটেনই। এরপর আসলে 1924 সালে অটোমান সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যায়, আর এতে মুসলিমদের শক্তি আরো কমে যায়, মুসলিমদের একতাও কমে যায় এবং ইহুদিরা কিন্তু আরো উৎসাহিত হয়ে পড়ে, তারা কিন্তু আরো সাহস পেয়ে যায়। এরপর এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্টের সময়। আর আজকে আমার বিষয় হলোকাস্ট সম্পর্কে নয়, তাই আমি হলোকাস্ট সম্পর্কে কিছু বলবো না, শুধু এতটুকু বলে রাখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনী যে 60 লক্ষ ইহুদিদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল, এটাকে আসলে হলোকাস্ট বলে। আর এই হলোকাস্ট কিন্তু এই ইহুদিদের জন্য আসে একটি মোড় ঘুরানো ব্যাপার, কারণ আমি আপনাকে একটু বুঝিয়ে বলছি। হলোকাস্টের সময় যারা মরে গেছে তারা তো গেছেই, আর যারা বেঁচে ছিল তারা কিন্তু পুরো পৃথিবীকে বুঝাতে থাকে যে ওরা আসলে কোথাও নিরাপদ নয়, ওদের উপর জুলুম নির্যাতন নিপীড়ন চলছে, তাই ওদের আলাদা একটা রাষ্ট্র দরকার। আর এই খেলটাই ওরা খেলে, আর এতে কিন্তু ইহুদিরা সফল হয়। পুরো বিশ্ব তখন ভাবতে থাকে যে না, আসলে ইহুদিরা আসলে কোথাও নিরাপদ নয়, ওদের উপর অত্যাচার চলতেছে, ওদের প্রতি পুরো বিশ্বের একটা মায়া চলে আসে, আর এই মায়া থেকে কিন্তু ইহুদিদের প্রতি সাপোর্ট আরো বেড়ে যায়। এরপর 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে এই ঘোষণা দেওয়া হয় যে ব্রিটিশ শাসিত ফিলিস্তিনকে দুইটি আলাদা রাষ্ট্র ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়, একটি ইহুদি রাষ্ট্র, অপরটি আরব রাষ্ট্র। ওই যে বললাম না যে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন কিন্তু ফিলিস্তিনকে নিজেদের অধীনে নিয়ে নেয়, আর এই জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে এটা বলা হয় যে ব্রিটিশ শাসিত ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করা হবে। আর তখন কিন্তু আরব বিশ্ব সহ পুরো মুসলিম বিশ্ব এই প্রস্তাবের বিরোধিতা করতে থাকে, কিন্তু এতে কোনো লাভ হয় নাই। অবশেষে 1948 সালে 14 মে ডেভিড বেন গুরিয়ন পৃথিবীর মানচিত্রে ঘোষণা দেয় এই রাষ্ট্রটির। তো আশা করি ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির সম্পূর্ণ ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এই রাষ্ট্রের তৈরি হওয়ার পর থেকে কিন্তু আরব এবং ইসরায়েলের মধ্যে অনেকগুলোই যুদ্ধ হয়। আসলে আপনারা যদি এই যুদ্ধ সম্পর্কে ভিডিও চান তাহলে নিচে কমেন্টে জানাবেন।